এই ঘটনার কথা অন্তিক বহুবার অনেককেই জানিয়েছিল, তবে সেদিনের সেই দাদার কাছে সেটার স্বাভাবিক একটা ব্যাখ্যা আছে। সে কথা শুনে অন্তিক আর তার সাথে থাকা সবাই খুব অবাক হয়। যে দাদা ঘটনার কারণটা ব্যাখ্যা করেছিল তার বাড়ি পুরুলিয়া জেলার প্রত্যন্ত এক গ্রামে। সেখানে আজও এই ধরনের আচার খুবই প্রচলিত। এমনকি সেই দাদার কাছেই বহুবার অনেক অদ্ভুত আর অলৌকিক ঘটনার কথা সবাই শুনেছে। তাই তাকে অবিশ্বাস করার কোনো কারণ কেউ খুঁজে পায়নি। আর সেই কারণেই তার কাছ থেকে এই ঘটনার ব্যাখ্যা শুনতে সবাই খুব আগ্রহী হয়ে পড়ে। সেই দাদা জানিয়েছিল পুরুলিয়ার গ্রামে গঞ্জে আজকের দিনে দাঁড়িয়ে এক কথায় যাকে বলে জাদু বা টোটকা, সেসব খুবই প্রচলিত। প্রত্যেক গ্রামেই নাকি কয়েকজন করে থাকে যারা এসব বিদ্যার চর্চা এখনো দিব্য চালিয়ে যাচ্ছে। আমাদের কাছে এই সমস্ত জিনিস আজকে কুসংস্কার বলে মনে হলেও তাদের জন্য এটা জীবনের একটা অংশ। আর সেই সব জাদু টোটকার এক বিশেষ ধরন হলো নিজের শরীরে কোনো দেবতা বা অপদেবতাকে ডেকে আনা, যাকে আমরা এক কথায় বলি ভর করা। আর অন্তিক নাকি সেদিন যা অভিজ্ঞতা করেছিল সেটা ঠিক একই। আচারটা কিভাবে হয় তারও একটা বিবরণ সেই দাদা সেদিন অল্প বিস্তর জানায় অন্তিকদের। প্রথমেই জানায়, এই আচার কোনো উচ্চবর্ণের লোকের দ্বারা করা সম্ভব নয়। সমাজে আমরা সচরাচর যাদের নিম্নবর্গের বলে ধরি, এটা তারা ছাড়া আর কেউ করতে পারবে না। আর এই দেবতা বা অপদেবতা একমাত্র আশ্রয় নিতে পারবে কোনো নারীর শরীরে। পুরুষের শরীরে এই আচার করা নাকি সম্ভব না। তাই প্রথমেই যে নারীকে মাধ্যম করা হবে তাকে বেছে নিতে হবে। তারপর চকের একটা গণ্ডি কেটে তাকে সেটার মধ্যে বসাতে হবে। আর তার ঠিক সামনে আরও একটা তারার আকারে চক দিয়ে এঁকে তার মধ্যে কিছু পাথর আর বিশেষ জায়গায় রেখে দিতে হবে। এই আচার বা পূজায় কোনো রকম আগুন ব্যবহার করা নিষেধ আছে। পুরো পূজাটা হয় অন্ধকারের মধ্যে। একবার গণ্ডি কাটা হয়ে গেলে আর সেই নারীকে গণ্ডির মধ্যে বসিয়ে দিলে তারপর শুরু হয় মন্ত্র জপ করা। আরও একটা বিষয় হলো, এই মন্ত্র কোনো পুরোহিত পড়ে না, বরং এই মন্ত্র গ্রামের যারা বড় বুড়োরা আছে তারা পড়ে। এমনকি সেখানে ছেলে মেয়ের ভাগাভাগি হয় না। গ্রামের বয়স্ক পুরুষ হোক বা নারী, তারা একভাবে মন্ত্র উচ্চারণ করতে অংশগ্রহণ করতে পারে। একে অপরের পাশে বসে এক সুরে চলতে থাকে মন্ত্রপাঠ। কোনো নির্ধারিত সময় নেই মন্ত্র পড়ে যাওয়ার। যতক্ষণ না কোনো প্রভাব দেখা যাচ্ছে সেই নারীর মধ্যে, ততক্ষণ অবধি চলতে থাকে মন্ত্র উচ্চারণ। একটা সময় পরে যদিও এই একইভাবে বসে থাকা পাথরের মূর্তির মতো নারীর শরীরে গতিবিধি ধরা পড়ে, আর সেটার সঙ্গে থেমে যায় মন্ত্রের উচ্চারণ। সেই নারী আস্তে আস্তে উঠে পড়ে নিজের আসন থেকে। তারপর এক মুহূর্তে চারিপাশের অন্ধকার দিয়ে মিলিয়ে যায় সে। সেই নারীর পিছন করা নাকি অশুভ। তাই সেই নারী চলে যাওয়ার ভঙ্গেই সবাই চলে যায় যে যার বাড়ি। নারীর শরীরে আস্তে আস্তে ভর করতে থাকে সেই অপদেবতা। একটা সময় পরে শরীরে থাকা সব জামা কাপড় খুলে ফেলে দেয় সেই নারী। চোখ সাদা থেকে হয়ে ওঠে রক্তের মতো লাল। আর তার সঙ্গেই সে হাতের ওপর ভর করে ঘুরতে থাকে সারা গ্রাম আর চারিপাশ। এ ঘটনা ঘটে সারা রাত ধরে। ভোরের আলো ফোটার কিছুক্ষণ আগে সে নারী মূর্তি তার হাতেই ভর দিয়ে হেঁটে চলে যায় কোনো এক জলাশয়ের খোঁজে। সেটার খোঁজ পেতেই নিজেকে পুরোপুরি চুইয়ে ফেলে সেই জলের মধ্যে। আর কিছুক্ষণ পরে সেই জলের মধ্যে থেকে বেরিয়ে আসে সাধারণ আর সাবলীল এক নারী। জল থেকে বেরোনোর পর তার আগের দিন রাত্রে হওয়া কোনো ঘটনার কথা মনে থাকে না, শুধু মনে থাকে গণ্ডিতে গিয়ে বসা অবধি। তাই গ্রামের লোকেরাও ভোরের আলো ফুটতেই নতুন জামা কাপড় গামছা হাতে বেরিয়ে পড়ে সেই নারী সন্ধানে। আর খুঁজে পেতেই তাকে গ্রামের সবাই প্রণাম করে, তার দিকে এগিয়ে যায় গামছা আর পরনের জামা কাপড়। এটা নাকি প্রত্যেক বছর একটা আচার হিসাবে পালিত হয় ওখানে। গ্রাম বাংলার অনেক গ্রামে খুবই প্রচলিত আছে এই ঘটনা। অনেকবার বছরে একের বেশি বারও দেখা যায় এটা হতে। অন্তিকের গল্পের শেষের মতো এই ঘটনার শেষে ওরা সবাই চুপ করে গেছিল বেশ কিছুক্ষণ। অন্তিক আর ওর সাথে থাকা বাকি লোকজনদের মাথায় চলছিল এক গোছা প্রশ্ন। কিন্তু প্রথমেই সবার মনে যে কথাটা ঘোরপাক খাচ্ছিল সেটা হলো, এতদিন দেশ বিদেশের কত ঘটনা নিয়ে আমরা কত জ্ঞান অর্জন করেছি, কত পড়াশুনো, কত তর্ক বিতর্ক। অলৌকিক বলতে শুধু ভৌতিক নয়, সেটা ইউএফও হোক বা বিগফুট বা ইয়েতি বা ভুতুড়ে বলতে অ্যানাবেল ছাড়াও আরো কত অদ্ভুত ঘটনা।
কিন্তু যেটা আমাদের সবচেয়ে কাছে ছিল, সেই অলৌকিক অদ্ভুত ঘটনাগুলোই আমরা জানতে পারিনি। হয়তো সেগুলো এতটাই প্রত্যন্ত জায়গায় হয় যে জানা খুবই কঠিন, কিন্তু অসম্ভব না। আর হয়তো একটু চেষ্টা করলেই এরকম আরও কত ঘটনা জানা যেতে পারে। তবে এটা ছাড়াও আরও একটা প্রশ্ন তাদের সবার মনেই ঘর বেঁধেছিল, আর সেটার উত্তর না পাওয়া অবধি তাদের কারোরই শান্তি হচ্ছিল না। তাই অন্তিক জিজ্ঞেস করতে যাওয়ার আগেই পাশে থাকা অন্য এক দাদা অন্তিকের মনে চলা সেই প্রশ্নটাই করে ফেলল ওই পুরুলিয়ার দাদাকে। এসব করার কারণ কি? যদি সে অপদেবতা হয় তাহলে তাকে ডেকে আনা মানে অন্য কারোর ক্ষতি করা, তাই না? পুরো গ্রামবাসী সেটাকে করতে রাজি হয় কি করে? প্রশ্নগুলো সামনে আসার সাথে সাথেই সবার মুখে একটা সম্মতির ভাব ধরা পড়ল, যেন সবাই সেই একই প্রশ্ন করতে যাচ্ছিল একসাথে। প্রশ্ন ওঠার সাথে সাথেই সবার মনোযোগ গিয়ে পড়ল দাদার দিকে। দাদা যদিও হেসে উড়িয়ে দিয়েছিল যে ওরা যা ভাবছে আসলে সেরকম কিছুই না। সমাজের সাথে এরা এগিয়ে আসলেও কিছু কিছু জিনিস এদের মধ্যে এখনো থেকে গেছে, যা পুরনো দিনের জীবনযাপনের সাথে খুব মিলে যায়। এদের বিশ্বাসের জায়গা সেই সময় থেকে আজও পাল্টায়নি। আর পরের প্রজন্ম, যাদের কাছে আজকের দিনে দাঁড়িয়ে পুরো পৃথিবীটা হাতের মুঠোয়, তারাও এই বিশ্বাসের গণ্ডি থেকে বেরোতে নারাজ। নিজের বিশ্বাসের জায়গাটা ভাঙতে পারবে না তারা কোনোদিনই। এর জন্য তাদের বেড়ে ওঠার ধরন আর চারিপাশের পরিবেশ বিশেষ কারণ। আর যতদূর থাকলো এই বিশেষ পুজো বা আচারের কথা, সবার মনে একটা ধারণা তৈরি হয়ে বসে আছে যে এই ধরনের আচার শুধু মানুষের ক্ষতি করতেই ব্যবহার করা হয়, কিন্তু সেটা আসল সত্যি নয়। যারা এই বিষয়ে বিশেষ কিছু চর্চা করছে বা করে, তারা জানে পৃথিবীতে হতে থাকা আর 10টা জিনিসের মতোই এই জিনিসটারও ভালো খারাপ দুটো দিকই আছে। আর এই বিশেষ আচার যদি দেখে খারাপ মনে হয়, কিন্তু গ্রামবাসীর কারোরই এসব খারাপ বলে মনে করে না, বরঞ্চ ঠিক তার উল্টোটাই সত্যি। তাদের বিশ্বাস যে এইসব বিশেষ আচারের মাধ্যমে অপদেবতা ডেকে আনা হয়, আর তার মধ্যে এক অদ্ভুত ক্ষমতা আছে যা সব কিছু খারাপকে নিজের কাছে টেনে নেয়, ঠিক চুম্বকের মতন। একটা চুম্বক যেমন সেখানে আশেপাশে যে কোনো ধাতুর জিনিস বা অন্য কম শক্তিশালী চুম্বককে নিজের দিকে টেনে নেয়, ঠিক তেমনই এই অপদেবতাও পাশে থাকা সব জিনিস নিজের কাছে টেনে নিতে পারে। আর তার সারা রাত এই গ্রামের মধ্যে চারিপাশে ঘুরতে থাকে সেসব জিনিসের সন্ধানে। আর ভোরের আলো ফোটার কিছুক্ষণ আগেই সে চলে যায় কোনো জলাশয়ে, যেখানে গিয়ে সে দখল করে নারী শরীর ছেড়ে দেয়, আর ফিরে যায় যেখান থেকে তার আগমন ঘটেছিল সেইখানে।